হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য চ্যাপ্টার নাম্বার 4 যেটা রয়েছে প্রকৃতিতে এবং জীবজগতে বিভিন্ন রূপে কার্বনের যৌগের যেটা অবস্থান বা কার্বন ও কার্বন ঘটিত যৌগ, যে সমস্ত চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেই চ্যাপ্টার থেকে আমরা থিওরি ক্লাস প্রোভাইড করব। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের কোন কোন পোর্শন থেকে প্রশ্ন আসতে পারে এবং তোমাদের প্রশ্নবিচিত্রায় যে সমস্ত প্রশ্নগুলো এসে থাকে প্রত্যেকটা পোর্শন আমরা কভার করব এবং বেসিক যে কনসেপ্ট গুলো আছে যেগুলো তোমাদের জানতেই হবে সেগুলো আমরা খুব ইজি প্রসেসে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। দেখো, চ্যাপ্টারের আজকে শুরু এবং বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের আলোচনা করতেই হবে চ্যাপ্টার শুরুর প্রথম দিকে। এবং এই চ্যাপ্টারের শেষের দিকে যে জায়গাগুলো আছে মানে নেক্সট ক্লাস থেকে বহুরূপতা, রূপভেদ যে বিষয়গুলো আছে এবং তারপরে অনেক ইম্পর্টেন্ট পোর্শন আছে। কিন্তু আজকের ক্লাসটা যদি তোমরা ভালোমতো ভাবে দেখে নাও, সূচনা পর্বটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ বেসিক নলেজটা তোমাদের থাকা দরকার যাতে করে পরবর্তী ক্লাসগুলো দেখতে বা বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখবো যে কার্বন, আমরা পড়ছি যে কার্বন ও কার্বন ঘটিত যৌগ, বিভিন্ন ধরনের যৌগ। তাহলে কার্বন বিভিন্ন ধরনের যৌগ গঠন করছে কেন? যদি আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা দেখি তাহলে আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে 12, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তাহলে 6 নম্বর মৌল হচ্ছে কার্বন এবং কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষে 2টো এবং দ্বিতীয় কক্ষে 4টি ইলেকট্রন থাকে। এবার 4টি ইলেকট্রন থাকার কারণে কার্বন অনেক ধরনের যৌগ গঠন করতে পারে, একাধিক যৌগ গঠন করতে পারে বলেই, মানে যেহেতু কার্বনের আমরা যোজ্যতা দেখো বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে তার জন্য এই যোজ্যতা হচ্ছে 4। কেমন? কার্বনের যেটা ভ্যালেন্সি বা যোজ্যতা আমরা বলছি সেটা হচ্ছে 4। তাই কার্বনের এই চতুর যোজ্যতার কারণে কার্বন একাধিক যৌগ গঠন করতে পারে। এছাড়া কার্বন আমরা দেখেছি কার্বন এটি কার কার সঙ্গে যৌগ গঠন করতে পারে? অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর সঙ্গে এক বা একাধিক বন্ধন গঠনের মাধ্যমে, এক বা একাধিক বন্ড ফরমেশনের মাধ্যমে একাধিক যৌগ গঠন করতে পারে। এবং তার জন্য আমরা দেখেছি যে আমাদের শরীরে বা জীবদেহে যে সমস্ত জৈব যৌগগুলোর কথা আমরা বলি, বিভিন্ন ধরনের যৌগ দিয়ে আমাদের শরীর গঠিত বা বিভিন্ন ধরনের যৌগ আমাদের শরীরের মধ্যে প্রেজেন্ট আছে, যেগুলোর মধ্যে ম্যাক্সিমাম সবগুলো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাদের মধ্যে কার্বন একটা অবশ্যই কম্পোনেন্ট আছে। এবং আমরা যখন উঁচু ক্লাসে গিয়ে পড়বো তখন আমরা একটা বিষয় জানবো, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ। যেমন আমরা দেখতে পাবো মিথেন অর্থাৎ CH4। যে সমস্ত যৌগগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদের বলা হয় হাইড্রোকার্বন যৌগ। যাই হোক, আমরা জানলাম যে জীবদেহে যে সমস্ত জৈব অণুগুলো আছে বা জীবদেহ গঠনের জন্য যে সমস্ত যৌগগুলো দরকার সেগুলো তৈরি করতে বা সেগুলোর একটা অপরিহার্য উপাদান হলো কার্বন। এবার তাহলে কার্বনের চতুর্যোজ্যতা এবং কার্বন বিভিন্ন মৌলগুলোর সঙ্গে যৌগ গঠন করতে পারছে বলেই কার্বনের আমাদের শরীরে আমাদের প্রয়োজন আছে বা জীবদেহে কার্বনের একটা বিশেষ ভূমিকা আছে। তাহলে প্রশ্ন আসছে যে কার্বনে এত যদি ভূমিকা থাকে তাহলে কার্বনের মানে প্রকৃতিতে কিভাবে অবস্থান করে? প্রকৃতিতে কি কার্বনকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? তাহলে সেক্ষেত্রে আনসার হবে কার্বনকে মুক্ত অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, আবার অনেকগুলো আমরা এক্সাম্পল আজকের ক্লাসে আলোচনা করব যেখানে কার্বনকে যৌগ হিসাবে আমরা প্রকৃতিতে পেয়ে থাকি বা বিভিন্ন জায়গায় জীবদেহের মধ্যে হতে পারে বা পরিবেশের বিভিন্ন জায়গায় আমরা কার্বনকে যৌগ বা কম্পাউন্ড হিসাবে পেয়ে থাকি। এবার প্রথমে আমরা আসবো কার্বনকে কি কি ভাবে পাওয়া যায়। কার্বনকে পাওয়া যায় প্রথমে আমরা যদি দেখি মুক্ত অবস্থায় মানে ফ্রি স্টেট, শুধুমাত্র পিওর কার্বন হিসাবে, কোনো যৌগ হিসাবে না। তাহলে মুক্ত অবস্থান বা মুক্ত অবস্থায় কার্বনকে আমরা কি কি ভাবে পেতে পারি আমরা যখন জানবো। এরপরে দেখো হিরে গ্যাস কার্বন, কেমন? গ্রাফাইট। এরপরে দেখো কোক, কেমন? কোকের অনেক ব্যবহার আমরা পড়বো উঁচু ক্লাসে গিয়ে। বিজারণ প্রক্রিয়াতে অনেক সময় কোকটাকে কাজে লাগানো হয়। এছাড়া অ্যাক্টিভেটেড চারকোল বা বাংলাতে যেটাকে বলা হয় সক্রিয় চারকোল,
এগুলো হচ্ছে কার্বনের ফ্রি এক্সিস্টেন্স মানে মুক্ত অবস্থায় কার্বনকে এই রূপে পাওয়া যায়। মানে হিরে যদি দেখি গ্যাস কার্বন, গ্রাফাইট, কোক, সক্রিয় চারকোল বা অ্যাক্টিভেটেড চারকোল, এগুলো হচ্ছে কার্বনের মুক্ত অবস্থায় প্রকৃতিতে অবস্থান। এবার আমরা নেক্সট যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কার্বন যৌগ হিসাবে কি কি ভাবে থাকে। তাহলে নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে, আমি ধরো এটাকে যদি পয়েন্ট মানে এটাকে এ করি, নেক্সট আমরা লিখব যৌগ হিসাবে কার্বনের অবস্থান। যৌগ হিসাবে কার্বনের অবস্থান আলোচনা করার সময় আমাদের প্রথম যেটা পয়েন্ট আলোচনা হবে সেটা হচ্ছে এর মধ্যে বিভিন্ন যৌগ হিসাবে অবস্থান করতে পারে, বিভিন্ন পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে যৌগ হিসাবে জীবদেহ গঠনের উপাদান। কেমন? জীবদেহ গঠনের উপাদান। তাহলে জীবদেহ গঠনের জন্য আমরা যদি দেখি যে কার্বোহাইড্রেট, কেমন কার্বোহাইড্রেটের কথা আমরা বলবো, কার্বোহাইড্রেট, কেমন। এছাড়া প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, কেমন অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। এটিপি যদি দেখি আমরা, এটিপি তৈরি করার জন্য, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করার জন্য কার্বন প্রয়োজন। এছাড়া ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ। এছাড়া আমরা যদি দেখি সেলুলোজ, কেমন সেলুলোজ, এগুলো তৈরি করার জন্য বা এদের যেটা উপাদান সেটা হচ্ছে কার্বন। তাহলে জীবদেহ গঠনের জন্য বিভিন্ন উপাদান হিসাবে কার্বনটাকে লাগে আমাদের। যেমন আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এটিপি, ডিএনএ, আরএনএ, সেলুলোজ। এছাড়া তোমরা লিখতে পারো উৎসেচক, যেমন উৎসেচকটা আমরা আলাদা পয়েন্টও করতে পারবো। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো, এই বিষয়গুলো মানে এই সমস্ত জীবদেহ গঠনের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোতে কার্বন হচ্ছে একটি অপরিহার্য উপাদান। এরপর নেক্সট আমরা পয়েন্ট করতে পারবো, দেখো সজীব পদার্থের উপাদান রূপে। আমরা একটু আগে বললাম যে উৎসেচকের কথা, আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে, যে সমস্ত জিনিসগুলো ঘটছে, যেমন পরিপাকের ক্ষেত্রে উৎসেচক বা এনজাইম কাজে লাগে। তাহলে এটা সজীব পদার্থের উপাদান রূপে, তাহলে আমরা লিখতে পারবো উৎসেচক। এখানে আমাদের কার্বনের ভূমিকা আছে। এছাড়া আমাদের রক্তের মধ্যে, বিশেষ করে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন তৈরি করার কাজে আমাদের কি লাগে, সেখানেও কিন্তু কার্বন লাগে। এছাড়া তোমরা ক্লাস 10-এ হরমোন বলে একটা চ্যাপ্টার পড়বে। হরমোন হচ্ছে জীবদেহের রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে, রাসায়নিক বার্তা বহন করে এবং বিভিন্ন ধরনের ভূমিকা আছে। তোমরা অনেক হরমোনের নাম পড়বে, ইনসুলিন, গ্লুকাগন, এডিএইচ, কেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, বিভিন্ন ধরনের থাইরক্সিন ইত্যাদি হরমোন। তাহলে এই যে হরমোন গুলো আছে, সেই সমস্ত হরমোনের উপাদান হিসাবে আমরা কার্বন দেখতে পাই, বা এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে এই সমস্ত জিনিসের উপাদান হচ্ছে কার্বন। এরপর 3 নাম্বার পয়েন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে সামুদ্রিক প্রাণীর খোলক রূপে বা খোলস রূপে। আমরা দেখেছি যে শামুকের কথা আমরা যদি বলি, শামুক, এছাড়া ঝিনুক, এই যে সামুদ্রিক প্রাণীগুলো আছে, এই সমস্ত প্রাণীর উপরে দেখবে একটা শক্ত খোলক থাকে, তাই না? উপরে দেখবে একটা শক্ত খোলক থাকে, যেটা তৈরি হয় মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর দিয়ে তৈরি হয়। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট, দেখো এর মধ্যে কার্বন আছে। তাহলে এই শামুক ঝিনুকের উপরে, দেহের নরম অংশের উপরে একটি শক্ত খোলস থাকে, সেটা গঠন করার জন্য কার্বন অপরিহার্য বা কার্বন লাগে। নেক্সট পয়েন্ট আমরা করব জ্বালানি হিসাবে। দেখো জ্বালানি, কোন কোন জ্বালানি, দেখো জ্বালানি রূপে, আমি ডিটেলস লিখছি না, জ্বালানি রূপে যদি আমরা দেখি পেট্রোলিয়ামের মধ্যে কার্বন প্রেজেন্ট থাকে, বা
পেট্রোলিয়ামে যে সমস্ত উপজাত যৌগগুলো আছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলোর মধ্যেও আমরা এগুলো লিখতে পারবো যে এই সমস্ত যে জ্বালানি তার উপাদান হচ্ছে কার্বন। যে কোনো জ্বালানি তুমি নাও না কেন তার মধ্যে কার্বন অবশ্যই থাকতে হবে। এছাড়া প্রাকৃতিক গ্যাস এর মধ্যেও কি থাকে? কার্বন থাকে। এছাড়া আমরা আর কি লিখতে পারবো? যেমন দেখো মিথেন বা অন্য যে কোনো হাইড্রোকার্বন যেগুলো জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় সেগুলোর মধ্যেও কার্বন প্রেজেন্ট থাকে। তাহলে আমরা 4টে পয়েন্ট আলোচনা করলাম, এরপর আরো অনেক পয়েন্ট আলোচনা করব, তোমরা এগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। এরপর দেখো আর কি কি ভাবে কার্বন যৌগ হিসাবে থাকতে পারে সেগুলো আমরা আলোচনা করব। প্রকৃতিতে কার্বন আকরিক হিসাবেও থাকতে পারে, যেমন চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট, মার্বেল, ম্যাগনেসাইট বা MgCO3, ডলোমাইট যেটার সংকেত হচ্ছে দেখো CaCO3.MgCO3, ক্যালামাইন ZnCO3। তাহলে এই যে জিনিসগুলো আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বন কিন্তু অনেক ক্ষেত্রে যৌগ হিসাবে যেমন থাকছে এবং যৌগের মধ্যে আকরিক হিসাবেও কার্বন থাকতে পারে। নেক্সট হচ্ছে পোশাকের উপাদান, রেশম, পাট, পশম, এই যে জিনিসগুলো আছে যেগুলো থেকে তন্তু তৈরি হয় বা বিভিন্ন ধরনের বস্ত্র প্রস্তুত করা হয়, সেক্ষেত্রে এই রেশম, পাট এবং পশমের মধ্যেও কার্বন একটি উল্লেখযোগ্য উপাদান। জীবনদায়ী ওষুধ হিসাবে অ্যাসপিরিন বলো, প্যারাসিটামল জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কুইনাইন ম্যালেরিয়ার ঔষধ, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এই যে জীবনদায়ী যে ওষুধ, সেই ওষুধগুলো তৈরি করতে কার্বন লাগে। এরপর দেখো জৈব দ্রাবক রূপে আমরা বিভিন্ন ধরনের দ্রাবকের কথা বিভিন্ন সময় পড়ে থাকি এবং কোন জিনিসটা কোন কিসের মধ্যে দ্রবীভূত হয়। যেমন তোমরা জানো যে চিনি বলো, লবণ বলো, এগুলো জলের মধ্যে ইজিলি সলিবল, এগুলো দ্রবীভূত হয়। আবার সালফার যেটা সেটা কিন্তু জলে দ্রবীভূত হয় না, সেটা কার্বন ডাই সালফাইড মানে CH2 তে দ্রবীভূত হয়। এরকম যত আমরা উঁচু ক্লাসে যাব তখন দেখবো যে দ্রাবক গুলো আবার বিভিন্ন রকম হতে পারে। কিছু কিছু হয় জৈব দ্রাবক, আবার কিছু কিছু থাকে অজৈব দ্রাবক, মানে কিছু কিছু থাকে পোলার সলভেন্ট, কিছু কিছু থাকে নন পোলার সলভেন্ট। এখানে দেখো আমরা জৈব দ্রাবকের কিছু নাম পড়বো, যেমন অ্যালকোহল, ক্লোরোফর্ম, বেনজিন, টলুইন, এই যে জিনিসগুলো আছে জৈব দ্রাবক, এদের মূল উপাদান হচ্ছে কার্বন। এরপরে আমরা দেখো তাহলে এতগুলো আলোচনা করলাম, টোটাল দেখো 8টা পয়েন্টের মাধ্যমে দেখলাম আমরা যে কার্বন গুলো প্রকৃতিতে কিরকম ভাবে যৌগ হিসাবে অবস্থান করতে পারে। এবার তাহলে আমরা দেখছি যে প্রকৃতিতে বা পরিবেশের মধ্যে কার্বন থাকে, বিভিন্ন যৌগ হিসেবে থাকে, আবার জীবদেহের মধ্যেও কার্বনটা যৌগ হিসেবে থাকে। অনেক সময় মুক্ত পরিবেশেও কিন্তু মানে মুক্ত অবস্থায় কার্বনকে আমরা প্রকৃতিতে পেয়ে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন যে জিনিসটা সেটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে বা অন্য কোনো যৌগ হিসাবে কখনো প্রকৃতিতে বা কখনো বিভিন্ন জীবদেহের মধ্যে সেটা থেকে যাচ্ছে। তাহলে পরিবেশ এবং জীবদেহের মধ্যে কার্বনের যৌগগুলো বা কার্বনের কি হচ্ছে আদান প্রদান ঘটছে। কখনো পরিবেশের মধ্যে থাকছে কার্বনটা বিভিন্ন যৌগ হিসাবে, বা কখনো পরিবেশের মধ্যে কার্বনটা থেকে যাচ্ছে। তাহলে পরিবেশ এবং জীবদের মধ্যে যে চক্রাকার আবর্তন ঘটছে কার্বনের, সেটাকে আমরা বলবো কার্বন চক্র। এবার কার্বন চক্রটা কি কিভাবে হতে পারে? কার্বন চক্র দেখো দুটো ধাপ, একটা হচ্ছে অপসারণ, একটা হচ্ছে সংযোজন। অপসারণ মানে কি? এই যে পরিবেশ থেকে কার্বন ফ্রি স্টেটে তো নাও হতে পারে, ফ্রি স্টেটে খুব কমই হয়, মানে মুক্ত অবস্থায় খুব কমই হতে পারে। বেশিরভাগই আমরা যা আলোচনা করলাম 8টা পয়েন্টের মধ্যে দেখলাম কার্বনটা বেশিরভাগ যৌগ হিসেবে অবস্থান করে। তাহলে সেক্ষেত্রে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বনের অপসারণ মানে হচ্ছে এই পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড হিসাবে বা অন্য কোনো যৌগ গঠন করছে। যেমন আমরা দেখবো যে একটু আগে আলোচনা করেছি অবশ্যই যে শামুক ঝিনুকের মধ্যে কি হয়, সেটা মানে তার উপরে যে একটা খোলস তৈরি হয়, তাহলে সেরকম ভাবে কার্বনটা আবদ্ধ হচ্ছে, মানে কি হচ্ছে প্রকৃতি থেকে কার্বনটার অপসারণ ঘটছে। তাহলে এরকম আরো অনেক উদাহরণ আমরা পড়বো। একই রকম ভাবে কার্বনের সংযোজন মানে কার্বনটা আবার মানে জীবদেহ থেকে পরিবেশে ফিরে যাচ্ছে। তাহলে এই যে চক্রাকার পথ, সেটা হচ্ছে কার্বন চক্র। তাহলে কার্বন চক্রের মধ্যে এই দুটো ধাপ রয়েছে, এগুলো আমরা এবার ডিটেলস আলোচনা করব। তাহলে আমরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বনের অপসারণটা পড়ব, যার মধ্যে প্রথম পয়েন্ট আমরা আলোচনা করব বাতাসের কার্বন ডাইঅক্সাইড আবদ্ধীকরণ মানে এখানে ফিক্সেশনের কথা বলা হচ্ছে। আমরা জানি বিভিন্ন ধরনের যে সবুজ উদ্ভিদ আছে, সমস্ত রকমের সবুজ উদ্ভিদ, শ্যাওলা বলতে পারো, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। তাহলে সবুজ উদ্ভিদ
শ্যাওলা, সায়ানোব্যাকটেরিয়া এরা কি করতে পারে, বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে কাজে লাগিয়ে ফটোসিনথেসিস প্রক্রিয়াতে, সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে খাবার তৈরি করতে পারে। তাহলে এই যে আমরা বললাম বিভিন্ন ধরনের সবুজ উদ্ভিদ, শ্যাওলা বলো, এছাড়া আমরা পড়লাম যে সায়ানোব্যাকটেরিয়া, এরা বাতাসের কার্বন ডাইঅক্সাইড কে নিয়ে খাবার তৈরি করতে পারে। তাহলে যখন খাবার তৈরি করছে তখন পরিবেশের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা থাকে, CO2 গ্যাসটা থাকে, সেটা ওই খাদ্যের মধ্যে আবদ্ধ হয়। সেই খাদ্যের মধ্যে আবদ্ধ হয় মানে সেই খাদ্যটা যদি গ্লুকোজ হয়, তাহলে গ্লুকোজ যদি হয় তাহলে সেই গ্লুকোজের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা আবদ্ধ হয়। গ্লুকোজের সংকেত মনে রাখতে পারো, সেটা হচ্ছে C6H12O6। তাহলে এই গ্লুকোজের মধ্যে আবদ্ধ হয়। পরে এই গ্লুকোজটা আরো জটিল শর্করায় পরিণত হয়। এটা একটা সরল শর্করা। এবার যখন গ্লুকোজটা আরো জটিল রূপ ধারণ করে তখন সেটা থেকে আমাদের কি তৈরি হয়, সেটা থেকে আমাদের স্টার্চ স্টার্চ তৈরি হয়। কেমন স্টার্চ তৈরি হয়, বা তার সঙ্গে আরো অন্যান্য অন্যান্য জৈব যৌগ তৈরি হয়, জৈব যৌগ তৈরি হয়। তাহলে প্রথমে আমরা দেখতে পেলাম যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড গুলো কি হচ্ছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে আবদ্ধ হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, তার মধ্যে কার্বনটা আবদ্ধীকরণ হচ্ছে এবং পরে সেই গ্লুকোজ স্টার্চ এবং অন্যান্য জৈব যৌগে কনভার্ট হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরপরে আরো অনেক নানান জৈব যৌগ তৈরি হয়। তাহলে নানান জৈব যৌগ যে একসঙ্গে তৈরি হচ্ছে, অনেক কিছু জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডের সিনথেসিস হচ্ছে, এই একত্রে অনেকগুলো জৈব যৌগ তৈরি হওয়াকে বলা হয় বায়োসিনথেসিস। বায়োসিনথেসিস, বা এটাকে আমরা বলতে পারবো বাংলাতে বলতে পারবো বায়ো মানে জৈব, আর সিনথেসিস মানে তৈরি হওয়া, যেটাকে কি বলা হয়, সংশ্লেষণ। তাহলে বায়োসিনথেসিস বা জৈব সংশ্লেষণ কোনটাকে বলা হয়, এই যে আমরা দেখলাম যে গ্লুকোজ তৈরি হচ্ছে, তারপর সেটা স্টার্চ এবং অন্যান্য জৈব যৌগ তৈরি হচ্ছে। তাহলে যখন একাধিক জৈব যৌগ একসঙ্গে সংশ্লেষ ঘটে বা তৈরি হয় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় বায়োসিনথেসিস বা জৈব সংশ্লেষণ। এরপরে যখন সেই সমস্ত খাদ্যগুলোকে কোনো জীবদেহ বা বিশেষ করে আমরা বলতে পারবো কোনো প্রাণী যখন গ্রহণ করে, যখন ধরো আমরা এই গ্লুকোজ বা অন্যান্য খাবার যেগুলো উদ্ভিদের তৈরি খাবার আমরা খাচ্ছি, খাওয়ার পর আমাদের কোষের মধ্যে সেটা অঙ্গীভূত হচ্ছে, মানে কোষের মধ্যে সেটা মানে কোষস্থ যৌগে পরিণত হচ্ছে, বা কার্বনকে বলা হয় অঙ্গার। কেমন কার্বনকে অঙ্গার বলা হয়। তাহলে সেই অঙ্গারটা কোষের মধ্যে আবদ্ধীকরণ হচ্ছে, যে প্রক্রিয়াটাকে বলা হয় আত্তীকরণ। কি বলা হয়, কার্বন অ্যাসিমিলেশন বা কার্বন আত্তীকরণ। কার্বন আত্তীকরণ মানে এগুলোকে কোষস্থ যৌগে পরিণত করা বা কোষস্থ যৌগের মধ্যে আবদ্ধ করা, সেটা হচ্ছে কার্বন আত্তীকরণ। তাহলে এরকম কার্বন আত্তীকরণের মাধ্যমে প্রাণীদের মধ্যে সেই সমস্ত কার্বন মানে পরিবেশের কার্বনটা আলটিমেট ভাবে কি হচ্ছে, আবদ্ধীকরণ ঘটছে। এরপরে আমরা 2 নম্বর পয়েন্ট বলতে পারবো যে সামুদ্রিক প্রাণীর খোলক গঠনের মাধ্যমে, সামুদ্রিক প্রাণীর খোলক গঠনের মাধ্যমে খোলক গঠনের বা গঠন লিখলাম, কেমন গঠন লিখলাম শুধুমাত্র। আমরা একটু আগে আলোচনা করলাম যে শামুক ঝিনুক, এদের ক্ষেত্রে শামুক ঝিনুক এদের মধ্যে বা এদের শরীরের বাইরে যে শক্ত আবরণ তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি করার জন্য কার্বন লাগে, অর্থাৎ এভাবে পরিবেশে যেটা কার্বন সেটা কি হয়, মানে এই মানে কার্বনটার অপসারণ ঘটে, মানে পরিবেশ থেকে কার্বনটা চলে যায়। মানে ক্যালসিয়াম অক্সাইড থাকে CaO, তার সঙ্গে কার্বনটা CO2 হিসাবে যুক্ত হয়ে কি তৈরি করে, সেটা যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, মানে খোলকটা তৈরি করে। এরপরে আমরা 3 নাম্বার পয়েন্ট দিতে পারবো, সেটা হচ্ছে ধাতব কার্বনেট গঠন। ধাতব কার্বনেট গঠন মানে আমরা ডলোমাইটের কথা জানলাম, একটু আগে আলোচনা করেছি ডলোমাইট। এছাড়া ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে CaCO3। যাই হোক অনেক কিছু এক্সাম্পল আছে কার্বনের, যে সমস্ত মানে কার্বনেট যে জাতীয় যৌগ যেগুলো আছে, কেমন মেটাল কার্বনেট বা ধাতব কার্বনেট। এই ধাতব কার্বনেট যখন গঠিত হয় তখন বাতাসের কার্বনটা অপসারিত হয়। দেখবে যে চুনা পাথরের গুহার মধ্যে কি থাকে, ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে, CaHCO3
হোল টুয়াইস। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট জায়গা। ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে। এবার ওই গুহা আছে, একটা চুনাপাথরের গুহা, সেই চুনাপাথরের গুহা থেকে উপর থেকে যখন এই সমস্ত জিনিসগুলো থাকে, ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে, তারপরে ওর গায়ের মধ্যে জল লেগে থাকে এবং জলটা যখন বাষ্পীভূত হয়ে যায়, এখান থেকে যখন জলটা বেরিয়ে যায় তখন আমাদের কি উৎপন্ন হয়? জলটা বেরিয়ে যাওয়ার পর, মানে এখানে -H2 আমরা লিখছি, তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয়। এবং জলটা বেরিয়ে যাওয়ার পর দেখা যায় যে ধর একটা গুহা আছে, এবং এই গুহার মধ্যে দেখা যাচ্ছে যে এরকম ভাবে খাঁজ 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 এরকম ভাবে কি হচ্ছে, এরকম ভাবে অসংখ্য উপর থেকে ছাদের উপর থেকে এরকম সচালো টাইপের শক্ত জিনিস বা কার্বনেট জাতীয় শক্ত জিনিস বা পাথর জাতীয় জিনিস উপর থেকে নিচের দিকে নেমে আসছে। এদের কি বলা হয়? এদের বলা হয় স্ট্যালাকটাইট। কি নাম এদের? এদের বলা হয়, আমি এখানে লিখছি, আচ্ছা এখানে লিখে দিচ্ছি ওপরে, স্ট্যালাকটাইট বলা হয়। কি করে মনে রাখবে সেটাও আমি বলে দেবো, স্ট্যালাকটাইট। আবার দেখা যায় যে চুনাপাথরে যে গুহা আছে, অনেক সময় এই যে গুহা ধরো এটা হচ্ছে মেঝে, চুনাপাথরের গুহার মেঝে, এই মেঝে থেকেও অনেক সময় এরকম ভাবে অনেক পাথর হয়তো এরকম ভাবে নিচের দিক থেকে মানে নিচ থেকে কিছু কিছু চুনাপাথরের মানে স্তম্ভ বলতে পারো, সেগুলো নিচ থেকে অনেক সময় উপরের দিকে খাড়া ভাবে উঠে থাকে। এই যে নিচ থেকে যে জিনিসগুলো তৈরি হচ্ছে তাদের বলা হয়, তাদের একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। কেমন? এদের নাম হচ্ছে স্ট্যালাগমাইট। কেমন? স্ট্যালাগমাইট। এটা যেমন আমরা দেখলাম এটাকে স্ট্যালাক করবে, কেমন? স্ট্যালাকটাইট এবং এটা হচ্ছে স্ট্যালাগমাইট। দেখো মনে রাখার উপায় হচ্ছে, তোমরা মনে রাখতে পারো এরকম ভাবে যে টাইট, এখানে টাইট মানে তোমরা টপ ভাবতে পারো, টপ। তাহলে টপ থেকে মানে চুনাপাথরের ছাদ থেকে উপর থেকে নিচের দিকে যেগুলো ঝুলন্ত স্তম্ভ রয়েছে চুনাপাথরের, সেগুলোকে বলা হয় স্ট্যালাকটাইট। এবং চুনাপাথরের গুহার মেঝে থেকে অনেক সময় উপরের দিকে খাড়া ভাবে যে সমস্ত চুনাপাথরের যে স্তম্ভগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে স্ট্যালাগমাইট। মাইট মানে তোমরা ভাবতে পারো যে মেঝে থেকে হয়, তার জন্য এটা হচ্ছে মাইট। আর টপ থেকে মানে উপর থেকে হয়, তার জন্য এদের নাম হচ্ছে স্ট্যালাকটাইট। তোমরা এরকম ভাবে চাইলে মনে রাখতে পারো। নেক্সট পয়েন্ট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে বৃষ্টির জলে কার্বনেট গঠন। এই পয়েন্টে আমরা দেখব যে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা থাকার সময় যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডটা যুক্ত হওয়ার পর কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড মানে H2CO3 উৎপন্ন করে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। কেমন? কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বনিক অ্যাসিডটা মানে H2CO3 এটা কি করে? প্রথমে দেখো একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, H+ এবং HCO3 মাইনাস তৈরি করে। তারপরে দেখো এই HCO3 যেটা সেটা আবার আরেকটা H+ ছেড়ে দেয়, নিয়ে তৈরি করে CO3 এটাকে সরাসরি একটা স্টেপেও লিখতে পারো। যদি একটা স্টেপে লিখতে চাও তাহলে লেখার সময় তোমরা করবে কি? এটাকে দেখো 2H+, কটা H+ তৈরি হয়েছে? দুটো, তাহলে 2H+। এবং এখানে দেখো ডান দিকের HCO3 এবং বাঁ দিকের HCO3 এগুলোকে কেটে দেবে। কেটে দিলে দেখো এখানে ডান দিকে মানে দুটো H+ থাকে এবং CO3 পড়ে থাকে, তাহলে প্লাস এখানে আমরা CO3 পড়ে থাকে। তাহলে ডাইরেক্ট যদি তোমরা ভাঙো তাহলে এখানে 2H+ আর CO3 হবে। একটা প্লাস, দেখো দুটো হাইড্রোজেন আছে মানে দুটো H+ আছে, তাহলে দুটো প্লাস হয়ে গেল, আর এর মাথায় দুটো মাইনাস, তাহলে দুটো প্লাস দুটো মাইনাস নিউট্রাল হয়ে গেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি CO3 বাইনেগেটিভ উৎপন্ন করে, সেটা আবার ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে মানে ক্যালসিয়াম আয়ন মানে কি? Ca বাই পজিটিভের সঙ্গে যুক্ত হয় এবং Ca বাই পজিটিভের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? CaCO3 ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। তাহলে বৃষ্টির জলের মাধ্যমেও কিন্তু বাতাসের কার্বন, বিশেষ করে যে কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে আছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কি করে? আমাদের আলটিমেট ভাবে কার্বনেট গঠন করে। এবং এরকম ভাবে বাতাসের
কার্বনটা কার্বন ডাইঅক্সাইড হিসাবে অপসারিত হয়। তাহলে কার্বনের অপসারণগুলো আমরা আলোচনা করলাম। এরপরে আমরা কার্বনের যে সংযোজন আছে সেগুলো আমরা আলোচনা করব। এরপর আমরা দেখছি যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বনের কি কিভাবে সংযোজন ঘটতে পারে। প্রথমে দেখো, জীবের শ্বসন ও খাদ্যে জারণে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন। এছাড়া তোমরা দেখেছো যে কোনো জীব, মানুষ সহ প্রত্যেকটা জীবই শ্বাসকার্যের জন্য তারা কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। তাহলে যে কোনো প্রাণীর তোমরা লিখবে যে সমস্ত প্রাণী, মানুষ সহ সমস্ত প্রাণীকুল যখন শ্বাসকার্য চালায় তখন শ্বাসকার্যের সময় তারা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাহলে এরকম ভাবে পরিবেশে কার্বনের সংযোজন ঘটে। এছাড়া আমরা যে খাদ্যবস্তুগুলোকে গ্রহণ করি, সেই খাদ্যবস্তু আমাদের শরীরে পাচিত হয়, খাদ্যবস্তু হজম হয় এবং হজম হওয়ার পর তা থেকে আমরা শক্তি পাই এবং আমরা আমাদের যাবতীয় কার্যাবলীগুলি করতে পারি। তাহলে খাদ্য আমাদের শরীরে যাওয়ার পর খাদ্যের কি হয়, জারণ ঘটে। ধরো আমরা সিম্পল যদি বলি যে আমরা যে খাদ্যটা গ্রহণ করি যদি সেটা গ্লুকোজ হয়, ধরো C6H12O6, এটা আমাদের শরীরে খাবারটা আছে, আমরা যে প্রশ্বাস নিচ্ছি সেই অক্সিজেনের মাধ্যমে সে খাবারটা জারিত হয়, অর্থাৎ এই অক্সিজেনের মাধ্যমে খাবারটা জারিত হবে। এবং এখানে দেখা যায় যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল তৈরি হয় এবং তার সঙ্গে শক্তি 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজের যে জারণ, আমাদের শরীরে যে খাবারটা রয়েছে খাদ্যবস্তু বা গ্লুকোজের জারণ অক্সিজেনের সহায়তায়। যখন খাদ্যবস্তু জারিত হয় তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, জল উৎপন্ন হয় এবং তার সঙ্গে শক্তি উৎপন্ন হয়, যেটাতে আমরা আমাদের যাবতীয় শারীরবৃত্তীয় কার্যাবলীগুলি করতে পারি। যাই হোক, এখানে যে কার্বন ডাইঅক্সাইড তো উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার কি হয়, পরিবেশে ফিরে যায়। এরপর দেখো, নেক্সট পয়েন্ট হচ্ছে যে মৃত জীবদেহ থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গমন। মৃত জীবদেহ যখন কোনো পরিবেশে পড়ে থাকে বা মাটির মধ্যে চাপা থাকে, তখন সেই মৃত জীবদেহর উপরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, তারা কাজ করে, বা বিভিন্ন ধরনের অণুজীব যারা আছে সেই সমস্ত অণুজীবগুলো কাজ করে এবং সেই শরীরের মধ্যে থাকা যে জটিল যৌগগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলে। প্রথমে সরল যৌগে ভেঙে ফেলে, তাই না? তারপরে আরো তার মধ্যে যে সমস্ত উপাদানগুলো আছে বা নিউট্রিয়েন্টস গুলো যেগুলো আছে সেগুলো তারা গ্রহণ করে এবং কিছু কিছু পরিবেশে ফিরে যায়। তাহলে যখন একটা যৌগকে ভাঙছে কোন একটা মৃত জীবদেহ, কোনো প্রাণী ধরো, তাহলে সেই প্রাণীটা যখন মাটির মধ্যে চাপা আছে তাহলে মাটির মধ্যে থাকা অণুজীবগুলো সেগুলোকে ভেঙে দিচ্ছে। মাটির মধ্যে থাকা ব্যাকটেরিয়া, ছত্রাক হতে পারে, তারা ওই জীবদেহকে ভেঙে দিয়ে প্রথমে সরল জৈব যৌগে পরিণত করছে, তারপরে সেটাকে আরো ভেঙে দিয়ে তার মধ্যে থাকা বিভিন্ন উপাদানকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দেয়। তার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডটাকেও কিন্তু প্রকৃতিতে ফিরিয়ে দেয়। এছাড়া গবাদি পশুর এক ধরনের অণুজীব থাকে, বা উইপোকাদের অন্ত্রেও এক ধরনের অণুজীব থাকে যারা কি করতে পারে, মিথেন উৎপন্ন করতে পারে। মিথেন মানে এক্ষেত্রে তোমরা জানো CH4। তাহলে মিথেন উৎপন্ন করে, বা আমরা দেখলাম যে বিভিন্ন মৃত যে প্রাণী তাদের থেকেও বিভিন্ন অণুজীবের ক্রিয়ায় কি হয়, মিথেন তৈরি হয় বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এরকম ভাবেও আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড হিসাবে কার্বনের সংযোজন ঘটতে পারে। এরপরে নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব জ্বালানি দহন। জ্বালানি, যে কোনো ধরনের জ্বালানি যখন তোমরা দহন করবে, জ্বালানি মানেই তার মধ্যে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকতে হবে। তাহলে যে কোনো জ্বালানি হতে পারে, পেট্রোলিয়াম, কাঠ হতে পারে, কয়লা হতে পারে, কেরোসিন, ডিজেল, এগুলো হতে পারে। তাহলে যে কোনো জ্বালানি যখন দহন করা হয় তখন সেই জ্বালানির দহনে যদি সম্পূর্ণ দহন হয় তাহলে সেই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 উৎপন্ন হয়। আংশিক দহন যদি হয়, কিছুটা দহন যদি হয়, তাহলে সেক্ষেত্রে CO মানে কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কেমন? এটা আমি এখানে লিখে দিলাম ভুল করে, তোমরা এখানে লিখবে CO2 CO, এই সমস্ত গ্যাসগুলো উৎপন্ন হয়। দাবানলের ক্ষেত্রে, দাবানল মনুষ্য সৃষ্ট কারণেও হতে পারে, প্রাকৃতিক কারণেও হতে পারে। বিশেষ করে প্রাকৃতিক কারণেই দাবানল গুলি ঘটে থাকে। তাহলে দাবানল যখন হয় তখন বিস্তীর্ণ অঞ্চলের বনভূমি আগুন ধরে যায়। তাহলে সেক্ষেত্রে বনভূমি বা গাছপালার মধ্যে যে মূল উপাদান সেটা হচ্ছে কার্বন, এবং সেগুলোর দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, সিমেন্ট তৈরিতেও কিন্তু কার্বন ডাইঅক্সাইড লাগে। সিমেন্ট তৈরিতে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 লাগে এবং CaCO3 উৎপন্ন হয়। আর আমরা লাস্টে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন সামুদ্রিক প্রাণী বলতে গেলে শামুক ঝিনুকের যে খোলকগুলো আমরা পড়ছিলাম,
সেই খোলকগুলোকে যখন আবার পোড়ানো হয়, দহন করা হয়, তখন এই খোলকের দহনের ফলে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় এবং সেটা পরিবেশে গিয়ে মেশে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের সংযোজন ঘটায় বা কার্বনের সংযোজন ঘটায়। তাহলে এগুলো আমরা দেখলাম যে কি কি ভাবে, প্রথমে আমরা এর আগে আলোচনা করলাম যে পরিবেশ থেকে কিভাবে কার্বন ডাইঅক্সাইড অপসারণ ঘটে, আর এখন আমরা এই চারটে পয়েন্টে আলোচনা করলাম যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড হিসেবে কার্বনের কিভাবে সংযোজন ঘটে। তাহলে অপসারণও ঘটছে এবং এখানে দেখলাম যে সংযোজন ঘটছে, তাহলে অপসারণ এবং সংযোজন কন্টিনিউয়াসলি ঘটে বলেই প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের বা কার্বনের ভারসাম্য বজায় থাকে। কোনোভাবেই কার্বন মানে পরিমাণটা কমে যায় না বা বেড়ে যায় না, এর পরিমাণটা কিন্তু নির্দিষ্ট থাকে বা এর ভারসাম্যটা বজায় থাকে এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা চক্র, যদি কার্বন চক্র বলি, এরপরে আমরা হয়তো কোনো ক্লাসে পড়বো সালফার চক্র বা নাইট্রোজেন চক্র, প্রত্যেকটা চক্রের ক্ষেত্রেও দেখবে যে তাদের সংযোজন আছে, পরিবেশ থেকে অপসারণ আছে এবং এই দুটোর মধ্যে ভারসাম্য বজায় রাখা অবশ্যই প্রয়োজন, যাতে করে প্রকৃতিতে সমস্ত জীবকুল ঠিকঠাক থাকে এবং পরিবেশের একটা স্থিতিশীল অবস্থা বা ভারসাম্য বজায় থাকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন আসে, মানে তোমাকে প্রশ্ন করা হয় যদি, যে কার্বন চক্রের গুরুত্ব কি বা এর প্রয়োজনীয়তা বা ইম্পর্টেন্স কি, দেখো কার্বন চক্রটা আছে বলেই যদি এমন হতো যে শুধুমাত্র অপসারণ হচ্ছে, সংযোজন হচ্ছে না, তাহলে অপসারণ হয়ে গেলে প্রকৃতি থেকে কার্বনের পরিমাণটা কমে যেত এবং কমে গেলে আমরা জীবদেহ গঠনের অনেক জিনিস পয়েন্ট গুলো পড়লাম। দেখো জীবদেহ গঠনের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এছাড়া দেখছিলাম হরমোন, উৎসেচক, বিভিন্ন যে জিনিসগুলো আছে, হিমোগ্লোবিন আছে, সেগুলো গঠিত হতে পারতো না। তাহলে সেক্ষেত্রে জীবকুলের পুরো অস্তিত্ব বজায় রাখা অসম্ভব হয়ে পড়তো। তাহলে জীবকুলটাকে মানে অস্তিত্বটাকে বজায় রাখার জন্য সংযোজন এবং তার সঙ্গে অপসারণ, অর্থাৎ এই যে আমরা পড়লাম কার্বন চক্র, সেই কার্বন চক্রের একটা বিশেষ ভূমিকা আছে। এছাড়া যদি কার্বন না থাকতো প্রকৃতিতে, তাহলে উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে গ্রহণ না করে খাদ্য তৈরি করতে পারতো না। আর যদি সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে না পারতো, তাহলে প্রত্যেকটা প্রাণীকুলই খাদ্য পেত না, তাহলে খাদ্য সংকট দেখা যেত এবং অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়তো। ফ্যাটের মধ্যেও দেখবে তোমরা যে ঘি, মাখন, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে ফ্যাট জাতীয় জিনিস, তার মধ্যেও কার্বন থাকে। যেমন ধরো শর্করার মধ্যে কার্বন, হাইড্রোজেন, তোমরা পড়েছো কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। প্রোটিনের মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে এবং প্রোটিনের মধ্যে আরো একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন। একই রকম ভাবে যদি ফ্যাটের কথা বলা হয় বা লিপিডের কথা বলা হয়, তার মধ্যেও কার্বন প্রেজেন্ট থাকে। তাহলে এই যে বিভিন্ন ধরনের জিনিস বা খাদ্য উপাদানগুলোর কথা বলছি, সেগুলো তখনই তাদের অস্তিত্ব বা তারা তখনই থাকবে যখন আমাদের এই পরিবেশে কার্বন চক্রটা মানে ঠিক মতো ভাবে চলতে থাকবে। কার্বন চক্র আছে বলেই আমরা বিভিন্ন ধরনের খাবার, সেটা শর্করা জাতীয় হোক, প্রোটিন জাতীয় হোক বা ফ্যাট জাতীয় খাদ্য উৎস হিসাবে কাজ করে, বা এই সমস্ত খাদ্যর উপাদান হিসাবে কার্বন কাজ করে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বিচার করা হয়, তাহলে কার্বন চক্র না থাকলে জীবকুলের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হতো। তাহলে আজকে দেখো আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম, এরপরে দেখো নেক্সট ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ নেক্সট ক্লাসে আমরা রূপভেদ কি, বহুরূপতা কি, বিভিন্ন যে মৌলগুলো আছে, কার্বন হতে পারে, সালফার, সেগুলোর কি কি রূপভেদ থাকে, হিরে, গ্রাফাইটের গঠনগুলো কেমন এবং তাদের তুলনামূলক আলোচনা, সবগুলো আমরা ডিটেলস আলোচনা করব। রূপভেদ কেন হয় সেগুলো আমরা খুব সহজভাবে নেক্সট ক্লাসে বুঝে নেব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্ন বিচিত্রার সলিউশন দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 এর রাইমার্টিনের প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে তোমরা প্রশ্ন বিচিত্রা থেকে সমস্ত সাবজেক্টের সলিউশন গুলো পেয়ে যাবে। তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখে নিও এবং প্যারালাল ভাবে আমরা ক্লাস 8 এর সায়েন্সের ক্লাসগুলো কন্টিনিউ রাখবো। এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব এবং তারপরে তোমাদের আর যে সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করব। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।